৮ বছর পর তালাকপ্রাপ্ত আইপিএস স্ত্রীর সাথে ম্যাট্রিক ফেল স্বামী কোটিপতি হয়ে দেখা করল। আগে যা হল পুরো শহরকে নাড়িয়ে দিল। বন্ধুরা, এটি মহারাষ্ট্রের পুনে শহরের একটি সত্য কাহিনী, যেখানে একটি ছোট বস্তিতে থাকা সবিতার জীবন ছিল একেবারে সাধারণ। কিন্তু তার স্বপ্নগুলো মোটেও সাধারণ ছিল না। সে ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিল এবং সবসময় বলতো যে একদিন উর্দি পড়ে দেশের সেবা করবে। তার বাবা রিকশা চালাতেন এবং মা মানুষের বাড়িতে কাজ করতেন। ঘরের অবস্থা এমন ছিল যে কখনো কখনো রাতের খাবারের নিশ্চয়তাও থাকত না, কিন্তু সবিতার বইগুলো সবসময় পরিষ্কার থাকত। ওই একই উস্তিতে থাকা মাধব ছিল একেবারে অন্য স্বভাবের ছেলে। পড়াশোনায় তার মন কখনো বসেনি। দশম শ্রেণীতে ফেল করার পর সে স্কুল ছেড়ে দেয় এবং ছোটখাটো মজুলি করতে শুরু করে। লোকজন তাকে নিক্কম্মা বলত, কিন্তু একটা কথা সবাই মানত, ছেলেটি মনে খুব সোজা ছিল। সময় কেটে গেল এবং বাড়ির লোকজন সবিতার বিয়ের কথা শুরু করল। দারিদ্র্যে প্রায়ই স্বপ্নের চেয়ে পেটের চিন্তা বেশি হয়। এক আত্মীয় মাধবের কথা জানালো। ছেলেটি বেশি পড়াশোনা জানা ছিল না, কিন্তু পরিশ্রমী ছিল এবং মদ সিগারেট থেকে দূরে ছিল। সবিতা প্রথমবার তাকে দেখল, তখন তার মনে বিশেষ কোনো অনুভূতি আসেনি, শুধু এইটুকু মনে হল যে এই মানুষটি শান্ত। কিছুদিনের মধ্যেই দুজনের বিয়ে হয়ে গেল। বিয়ের পর সবিতা পুনের ওই বস্তির ছোট একটি কামরায় চলে এলো, যেখানে মাধব থাকত। ঘরের ছাদ থেকে জল পড়ত, দেয়ালে লোনা ধরা ছিল, আর রান্নাঘরের নামে শুধু একটি কোণ। সবিতা চারদিকে দেখল এবং মনে মনে ভাবল, এভাবেই কি আমার পুরো জীবন কেটে যাবে? মাধবদার চোখের অস্থিরতা বুঝে গেল। সে ধীরে থেকে জিজ্ঞেস করল, তুমি খুশি নও নাকি? সবিতা একটি মিথ্যে হাসি দিয়ে বলল, না, তেমন কথা নয়। কিন্তু মাধব বুঝে গিয়েছিল যে কথা অন্য কিছু। পরের দিন সে কাজ থেকে ফিরল, তো তার হাতে একটি খাতা আর কলম ছিল। সে সবিতার সামনে ওগুলো রেখে বলল, তুমি পড়তে চাও না? পড়ো। সবিতা অবাক হয়ে গেল। এখন কি লাভ, বিয়ে হয়ে গেছে। মাধব সোজাসুজি কথা বলল, বিয়ে করলে কি স্বপ্ন শেষ হয়ে যায়? ওই দিনের পর সবিতার জীবন বদলাতে শুরু করল। দিনের বেলা সে ঘরের কাজ করত এবং রাতে পড়াশোনা। মাধব সকালে মজুরিতে যেত, সন্ধ্যায় সবজি নিয়ে আসত, রান্না করত এবং তাকে পড়তে দিত। বস্তির লোকজন হাসাহাসি করত, আরে পড়িয়ে কি বিবিকে কালেক্টর বানাবে নাকি? কেউ বলতো মেয়ে মানুষ বেশি পড়ে লিখলে হাতের বাইরে চলে যাবে। মাধব শুধু মুচকি হাসত। এক রাতে সবিতা পড়তে পড়তে কাঁদতে লাগল। বই বন্ধ করে বলল, আমাকে দিয়ে হবে না, আমি ক্লান্ত হয়ে গেছি। মাধব এক গ্লাস জল দিল এবং বলল, ক্লান্ত হয়ে গেছো তো শুয়ে পড়ো, কিন্তু হার মেনো না। তুমি না পড়লে আমার মনে হবে আমিই হেরে গেছি। তার এই কথাটি সবিতার মনে গেঁথে গেল। সেদিন প্রথমবার তার মনে হল যে এই মানুষটি সাধারণ অবশ্যই, কিন্তু চিন্তা অনেক বড়। দিন মাস হল, আর মাস হল বছর। সবিতা 12 ক্লাস পাশ করল, তারপর গ্র্যাজুয়েশনে ভর্তি হল। ফিস দেওয়ার জন্য মাধব বাড়তি কাজ শুরু করল। কখনো নির্মাণস্থলে ইট বইত, কখনো গুদামে বস্তা তুলত। অনেক সময় তার হাত ছিলে যেত, কাঁধ ফুলে যেত, কিন্তু সে কখনো অভিযোগ করেনি। একদিন সবিতা জানতে পারল যে তার কলেজের ফিস দেওয়ার জন্য মাধব নিজের পুরনো মোবাইল বিক্রি করে দিয়েছে। সে জিজ্ঞেস করল, তুমি আমাকে জানাওনি কেন? মাধব হালকা হেসে বলল, তুমি শুধু পড়াশোনা করো, বাকি জিনিস আবার চলে আসবে। ধীরে ধীরে সবিতার আত্মবিশ্বাস বাড়তে লাগল। এখন সে শুধু পাশ করার জন্য নয়, টপ করার জন্য পড়ত। কলেজের শিক্ষকরাও তার প্রশংসা করতে শুরু করলেন। যখন সে প্রথমবার প্রতিযোগিতামূলক পরীক্ষার ফর্ম ভরল, পুরো মহল্লায় চর্চা শুরু হল। কেউ টিপ্পনি কাটল, মজুরের বউ অফিসার হবে। কেউ বলল, স্বপ্ন দেখা সহজ। মাধব প্রতিটি টিপ্পনির একটিই জবাব দিত, দেখবেন একদিন এই লোকগুলোই তালি বাজাবে। সময় পার হতে লাগল। সবিতা পরীক্ষা দিত, রেজাল্টের অপেক্ষা করত, তারপর পরের প্রস্তুতিতে লেগে যেত। অনেকবার ব্যর্থতা এলো। একবার তো সে ইন্টারভিউ পর্যন্ত পৌঁছে আটকে গেল। সেদিন সে পুরোপুরি ভেঙে পড়েছিল। সে রাগে বই বন্ধ করে দিল আর বলল, ব্যাস, আর পড়ব না। মাধব বইগুলো তুলে আবার তার সামনে রেখে দিল। শেষ একটি চেষ্টা আর করে নাও না? যদি আবার হেরে যাই? সে জিজ্ঞেস করল। মাধব না ভেবেই জবাব দিল, তাহলে আমি আবার মজুরি বাড়িয়ে দেব, কিন্তু তুমি চেষ্টা ছেড়ে দিও না। তার গলায় এতটাই ভরসা ছিল যে সবিতা চুপ হয়ে গেল। সে আবার বই খুলল। ৮ বছর এভাবেই কেটে গেল। পরিশ্রম, টিপ্পনি, আশা এবং সংগ্রাম সব একসাথে চলতে থাকল। তারপর সেই দিন এলো যার অপেক্ষায় দুজনেই ছিল। রেজাল্ট এলো এবং সবিতা আইপিএসে নির্বাচিত হল। পুরো বস্তিতে শোরগোল পড়ে গেল। সেই লোকগুলোই যারা হাসত, তারা মিষ্টি নিয়ে আসতে লাগল। সবিতার বাড়ির সামনে ভিড় জমে গেল।
সবাই তাকে অভিনন্দন জানাচ্ছিল, সাংবাদিকরা ছবি নিচ্ছিল, সব দিকে তার নাম প্রতিধ্বনিত হচ্ছিল। মাধব দরজার কাছে দাঁড়িয়ে সব দেখছিল। তার মুখে গর্ব ছিল, কিন্তু সে ভিড় থেকে দূরেই থাকল। কেউ তাকে জিজ্ঞেস করল, তুমি কে? সে মুচকি হেসে বলল, আমি শুধু তার স্বামী। ওই রাতে যখন সবাই চলে গেল, সবিতা প্রথমবার আয়নায় নিজেকে উর্দির স্বপ্নের সাথে দেখল। তার মনে হলো যেন তার জীবন সত্যি বদলে গেছে। কামরার সেই পুরনো দেয়ালগুলো এখন ছোট মনে হতে লাগল। তার মনে হলো যেন সে এই জায়গার চেয়ে বড় হয়ে গেছে। আর ওই মুহূর্তেই তার মনে এমন একটি বিচার এলো যা আগামী দিনে তার এবং মাধবের জীবনের গতিপথ বদলে দিল। কারণ সবিতার সেই চিন্তা ছিল যে এখন আমার পৃথিবী আগের মতো নেই। যাই হোক বন্ধুরা, ট্রেনিংয়ের জন্য যখন সবিতা পুনে থেকে বাইরে গেল, তখন প্রথমবার সে এমন পরিবেশে পৌঁছল যেখানে সব কিছু নতুন ছিল। নতুন জায়গা, নতুন মানুষ, নতুন পরিচয়। সেখানে প্রত্যেকে শিক্ষিত, আত্মবিশ্বাসী এবং বড় স্বপ্নের অধিকারী ছিল। শুরুর দিনগুলোতে সে কিছুটা ইতস্তত করত, কিন্তু ধীরে ধীরে সে নিজেকে ওই পরিবেশের সাথে মানিয়ে নিল। ফোনে মাধব রোজ জিজ্ঞেস করত, কেমন আছো? সে ছোট জবাব দিত, ভালো আছি, ব্যস্ত আছি। আগে সে প্রতিটি ছোট কথা তাকে জানাত, কার সাথে দেখা করল, কি পড়ল, কি শিখল। এখন কথা কম হতে লাগল। মাধব বুঝতে পারছিল না যে দূরত্ব শুধু শহরের নাকি মনেরও। ট্রেনিং চলাকালীন সবিতার বন্ধুত্ব তার ব্যাচের অফিসারদের সাথে হতে লাগল। সবার স্বামী হয় ইঞ্জিনিয়ার, না হয় বিজনেসম্যান, অথবা বড় পদে আসীন। যখন কখনো স্বামীর বিষয়ে কথা উঠত, সে প্রসঙ্গ বদলে দিত। তার মনে হতো যদি সে সত্যি বলে দেয় যে তার স্বামী মজুরি করে এবং ম্যাট্রিকও পাশ করেনি, তবে লোকে কি ভাববে। একদিন এক বান্ধবী মুচকি হেসে জিজ্ঞেস করল, তোমার স্বামী কি করেন? সবিনা এক মুহূর্তের জন্য থামল, তারপর বলল, তিনি নিজের কাজ করেন। সে মিথ্যে বলেনি, কিন্তু সত্যও বলেনি। ওদিকে পুনেতে মাধবের দিনচর্যা সেই একই ছিল, সকালে কাজ, সন্ধ্যায় ঘর। তফাৎ শুধু এইটুকু যে এখন ঘরটা বেশি খালি লাগত। আগে রাতে সবিতার বইয়ের শব্দ আসত, এখন শুধু ঘড়ির টিকটিক শোনা যেত। সে প্রতি মাসে তার ট্রেনিং সেন্টারে টাকা পাঠাত, যাতে তার কখনো অভাব অনুভব না হয়। নিজে পুরনো কাপড় পরে নিত, কিন্তু তার খরচে কমতি হতে দিত না। তার মনে হতো এখন সবিতার দুনিয়া বড় হয়ে গেছে, তাই তার প্রয়োজনও বড় হবে। কয়েক মাস পর যখন সবিতা ছুটি নিয়ে বাড়ি ফিরল, পুরো বস্তি তাকে দেখতে উপচে পড়ল। সবাই তার উর্দির কথা আলোচনা করছিল। মাধব দূরে দাঁড়িয়ে হাসছিল। সে ভেবেছিল সে দৌড়ে আসবে, আগের মতো তাকে জড়িয়ে ধরবে, কিন্তু তেমনটা হল না। সবিতা সবাইকে নমস্কার করতে থাকল, লোকেদের সাথে কথা বলতে থাকল, ছবি তুলতে থাকল। মাধব কাছে এলো তো সে শুধু হালকা একটু হাসি দিল, যেমন কোনো পরিচিত মানুষকে দেয়। ওই রাতে মাধব জিজ্ঞেস করল, ক্লান্ত হয়ে গেছ? সবিতা মোবাইল দেখতে দেখতে বলল, হ্যাঁ, ট্রেনিং খুব টাফ। আগে সে ঘন্টার পর ঘন্টা তার সাথে কথা বলত, আজ 5 মিনিটও কঠিন মনে হচ্ছিল। মাধব অনুভব করল, কিন্তু কিছু বলল না। পরের দিন সবিতা শহরের কিছু বড় কর্মকর্তাদের সাথে দেখা করতে গেল। সে চেয়েছিল তার পরিচয় বড় লোকেদের মধ্যে হোক। সে মাধবকে বললও না যে সে কোথায় যাচ্ছে। মাধব ভাবল হয়তো কাজ হবে। ধীরে ধীরে ছুটি শেষ হতে লাগল। যাওয়ার একদিন আগে সবিতা আলমারিতে কাপড় রাখছিল, তখন তার নজর মাধবের ছেঁড়া শার্টের ওপর পড়ল। সে অনায়াসেই বলল, তুমি একটু ভালো জামাকাপড় কেন পরো না? মাধব সহজভাবে জবাব দিল, কাজে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তাই সস্তাগুলোই কিনি। সবিতা কিছু বলল না, কিন্তু তার মুখে হালকা অস্বস্তি পরিষ্কার দেখা যাচ্ছিল। মাধব সেই ভাবটি দেখে নিল, কিন্তু উপেক্ষা করল। যখন সে ফিরে যেতে লাগল, মাধব তাকে বাসস্ট্যান্ডে ছাড়তে এলো। আগের মতো সে হাত ধরে আটকাল না, শুধু বলল, খেয়াল রেখো। সবিতা মাথা নাড়ল এবং বাসে উঠে গেল। জানলা দিয়ে বাইরে দেখতে দেখতে সে অনুভব করল যে এখন তার মন এখানে আর আটকে নেই। বাস চলতে শুরু করল, আর মাধব সেখানেই দাঁড়িয়ে রইল। দিন কাটতে থাকল, ট্রেনিং শেষ হল, আর সবিতার প্রথম পোস্টিং পাওয়া গেল। এখন সে সত্যিই অফিসার হয়ে গেছে। তার ছবি খবরের কাগজে ছাপা হল। নিচে লেখা ছিল, গরিব পরিবারের মেয়ে হল আইপিএস। মাধব সেই খবরটি যত্ন করে রেখে দিল। পোস্টিংয়ের পর সবিতার ব্যস্ততা আরও বেড়ে গেল। এখন কলও কম হয়ে গেল। কখনো কখনো কয়েক সপ্তাহ পর্যন্ত কথা হতো না। মাধব ফোন করত তো সে বলত, মিটিংয়ে আছি, পরে কথা বলছি।
এক সন্ধ্যায় মাধব সাহস করে বলল, কবে আসবে? সবিতা কিছুক্ষণ চুপ থেকে জবাব দিল, এখন কাজ অনেক, সময় পাচ্ছি না। তার গলায় আগের মতো সেই ওম ছিল না। ওই রাতে মাধব অনেক রাত পর্যন্ত জেগে থাকল। সে বুঝতে পারছিল না যে দূরত্ব সময়ের নাকি উদ্দেশ্যের। সে নিজেকে বোঝাল সে বড় অফিসার হয়ে গেছে, দায়িত্ব বেড়ে গেছে, তাই হয়তো ব্যস্ত থাকে। সে নিজেকে সান্ত্বনা দিল, কিন্তু মন মানতে রাজি ছিল না। কিছুদিন পর সবিতা ফোন করল। তার গলা আগের চেয়ে বেশি আনুষ্ঠানিক ছিল। সে সরাসরি বলল, মাধব, আমাদের কথা বলতে হবে। মাধবের হৃৎস্পন্দন বেড়ে গেল। সে ধীরে থেকে জিজ্ঞেস করল, কি হয়েছে? সবিতা কোনো প্যাঁচ না রেখে সরাসরি কথা বলে দিল, আমার মনে হয় আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত। আমার মনে হয় এখন আমাদের একসাথে থাকা ঠিক নয়। এক মুহূর্তের জন্য সময় যেন থেমে গেল। মাধব কিছুই বলতে পারল না। তার আঙুল ফোনে জমে রইল। শব্দ যেন গলায় আটকে গেল, আর ওই নিস্তব্ধতায় মাধবের কানে শব্দগুলো প্রতিধ্বনিত হচ্ছিল। আমার মনে হয় এখন আমাদের একসাথে থাকা ঠিক নয়। কিছুক্ষণ সে একদম চুপ ছিল। তার মনে হল যেন ফোনের ওপাশে দাঁড়িয়ে থাকা কণ্ঠস্বরটি সবিতার নয়, কোনো অচেনা মানুষের। সে নিজেকে সামলে নিয়ে ধীরে থেকে জিজ্ঞেস করল, আমি কি কারণ জানতে পারি? সবিতা নিরুত্তাপ স্বরে বলল, কারণ কোনো একটি নয় মাধব, বাস এখন আমাদের চিন্তাভাবনা আর আমাদের স্তর আলাদা হয়ে গেছে। সেই শব্দগুলো না থেমেই বলে দিল, যেন সে মনে মনে আগে থেকেই প্রস্তুত ছিল। মাধবের বুকে হালকা ব্যথা অনুভব হল, কিন্তু গলা শান্ত ছিল। যদি এটাই তোমার ফয়সালা হয় তবে ঠিক আছে। সবিতা শুধু এটুকুই বলল, তুমি বুদ্ধিমান, আমি জানতাম তুমি বুঝে যাবে। আর কল কেটে গেল। কামরায় নিস্তব্ধতা ছড়িয়ে করল। দেয়ালে টাঙানো ঘড়ির টিকটিক পরিষ্কার শোনা যাচ্ছিল। মাধব ফোন নিচে রাখল আর ছাদের দিকে দেখতে লাগল। চোখ ভেজা ছিল, কিন্তু জল পড়ছিল না। কিছুক্ষণ পর সে নিজেকে বলল, যদি সে খুশি থাকে তবে এটাই ঠিক। কিছুদিনের মধ্যেই দুজনের পথ আলাদা হয়ে গেল। কোনো ঝগড়া নেই, কোনো অভিযোগ নেই, বাস নিঃশব্দে শেষ হওয়া একটি সম্পর্ক। বস্তিতে খবর ছড়ালে লোকেদের কথা শুরু হলো। কেউ বলল, অফিসার হতেই ছেড়ে দিল। কেউ হাসতে হাসতে বলল, আরে ভাই, কতদিন আর মজুরের সাথে থাকত? মাধব সব কথা শুনত, কিন্তু জবাব দিত না। সে জেদ ধরেছিল এখন নিজের জীবন নিজে বদলাবে। পরের দিন সকালে সে মজুরিতে যাওয়ার বদলে শহরের পথ ধরল। সে বাজারের দোকানগুলোকে খুঁটিয়ে দেখতে লাগল, কে কি বিক্রি করছে, লোক কোথায় বেশি দাঁড়াচ্ছে, কোন দোকানে ভিড়। সন্ধ্যা নাগাদ সে বুঝে গেল যে যদি সঠিক জায়গা আর সঠিক পদ্ধতি পাওয়া যায় তবে ছোট কাজও বড় হতে পারে। দ্বিতীয় দিনেই সে ধার নিয়ে রাস্তার ধারে চায়ের একটি ছোট ঠেলা দিল। প্রথম দিন মাত্র 6 কাপ চা বিক্রি হল। আয় এতই কম ছিল যে সন্ধ্যায় হিসেব দেখে সে হালকা একটু হাসল। কিন্তু সে ঠেলা বন্ধ করল না। প্রতিদিন সে নতুন কিছু যোগ করত। চায়ের সাথে বিস্কুট রাখল, তারপর টোস্ট, তারপর নোনতা। গ্রাহকদের সাথে সে এমনভাবে কথা বলত যেন বছরের পর বছর চেনা। মানুষ তার সারল্য আর সততায় মুগ্ধ হতে লাগল। ধীরে ধীরে তার দোকানে ভিড় বাড়তে লাগল, কিন্তু রাস্তা সহজ ছিল না। এক সকালে যখন সে ঠেলার কাছে পৌঁছল, তার বুক কেঁপে উঠল। তালা ভাঙা পড়েছিল, আর ভেতরে রাখা ক্যাশ বক্স গায়েব। চা পাতা, চিনি আর বিস্কুটের প্যাকেটও ছিল না। কেউ রাতে চুরি করেছিল। কিছুক্ষণ সে সেখানেই দাঁড়িয়ে রইল। আশেপাশে লোক জমা হলো, কেউ সহানুভূতি জানালো, কেউ বলল এখন কি করবে। মাধব খালি ঠেলাটি দেখল, গভীর শ্বাস নিল আর বলল, আবার শুরু করব। সে ধার নিয়ে আবার মালপত্র কিনল এবং সেদিন বিকেলেই আবার ঠেলা বসালো। সেদিন সে আগের চেয়ে বেশি জোশে চা বানালো, যেন সে নিজেকে প্রমাণ করছে যে মুশকিল তাকে আটকাতে পারবে না। সময় ধীরে ধীরে বদলাতে লাগল। পরিশ্রম রং আনল। কয়েক মাস পর সে ঠেলার বদলে ছোট একটি দোকান ভাড়ায় নিল। এখন সে শুধু চা নয়, নাস্তাও বিক্রি করত। তার দোকান পরিষ্কার থাকত, স্বাদ ভালো হতো আর ব্যবহার নম্র, তাই গ্রাহক নিজে থেকেই বেড়ে গেল। বছরের মধ্যে সে কিছু টাকা জমিয়ে ফেলল। ওই সঞ্চয় দিয়েই সে দ্বিতীয় দোকান খুলল, তারপর তৃতীয়। এখন লোকে তাকে নামে চিনত। যে মানুষটি একসময় মজুরি করত, সেই এখন অন্যদের কাজ দিচ্ছে। ওদিকে সবিতার জীবনও দ্রুত এগোচ্ছিল। সে নিজের পদে সফল ছিল, সম্মান পাচ্ছিল, নাম হচ্ছিল। বড় বড় মঞ্চে তাকে ডাকা হতো, খবরের কাগজে তার ছবি ছাপাত। চারদিকে তার সাফল্যের চর্চা ছিল। কিন্তু এইসবের মাঝে একটি জিনিস ছিল যা কখনো ফিরে আসেনি, সেই শান্তি যা সে একসময় ওই ছোট কামরায় পেয়েছিল। 5 বছর কেটে গেল।
এক সকালে শহরের খবরের কাগজে খবর ছাপল, স্থানীয় এক যুবক দাঁড় করিয়েছে সফল শিল্প, শত শত মানুষের কর্মসংস্থান হয়েছে। ছবিতে স্যুট পরা এক আত্মবিশ্বাসী মানুষ দাঁড়িয়েছিল। চেহারা বদলে গেছে, মেজাজ বদলে গেছে, কিন্তু চোখের সারল্য সেই একই ছিল। সেটা মাধব ছিল। চায়ের ঠেলা দিয়ে শুরু করা সেই মানুষটি এখন নিজের ফুড কোম্পানির মালিক হয়ে গেছে। শহরের বড় বড় কর্মকর্তারা তার সাথে দেখা করতে আসেন, বিজনেস মিটিংয়ে তার মতামত নেওয়া হয়, আর লোক তাকে সম্মানের সাথে মাধবজি বলে ডাকে। মাধব খবরের কাগজের খবরটি হাতে নিল, কিছুক্ষণ ছবির দিকে তাকিয়ে থাকল, তারপর হালকা মুচকি হেসে বলল, মনে হয় এখন আমি সত্যি বদলে গেছি। তার বিন্দুমাত্র আন্দাজ ছিল না যে কপাল সামনে তার জন্য কি লিখে রেখেছে, কারণ খুব শীঘ্রই তাকে ওই ব্যক্তির সামনে দাঁড়াতে হবে যে একসময় তাকে নিজের জীবন থেকে আলাদা করে দিয়েছিল। যাই হোক বন্ধুরা, কিছুদিনের মধ্যেই শহরে একটি বড় সরকারি প্রজেক্ট শুরু হতে চলেছিল। এই প্রজেক্টটি স্থানীয় শিল্পের পরিদর্শন এবং লাইসেন্স যাচাইয়ের সাথে যুক্ত ছিল, আর এর দায়িত্ব যে কর্মকর্তার ওপর দেওয়া হয়েছিল তিনি ছিলেন সবিতা। এখন সে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা হয়ে গেছে, কঠোর, সৎ এবং নিয়মের জন্য পরিচিত। কারও আন্দাজ ছিল না যে তার পরবর্তী তদন্ত ওই কোম্পানিতেই হতে চলেছে যার মালিক মাধব। ওই সকালে মাধব নিজের অফিসের টেবিলে ফাইল দেখছিল। তখনই ম্যানেজার এসে বলল, স্যার, সরকারি পরিদর্শন টিম আসতে চলেছে। মাধব শান্ত স্বরে জিজ্ঞেস করল, কোন কর্মকর্তা? ম্যানেজার ফাইল দেখে নাম পড়ল, সবিতা দেশমুখ। নাম শুনতেই মাধবের হাত হালকা থেমে গেল। কয়েক সেকেন্ড সে ফাইলের ওপর নজর আটকে রাখল। মুখে কোনো ভাব এলো না। সে শুধু এটুকু বলল, ঠিক আছে, সব ফাইল তৈরি রাখো। দুপুরে কালো রঙের সরকারি গাড়ি কোম্পানির গেটে এসে থামল। সিকিউরিটি গার্ড সাথে সাথে সাবধান হয়ে গেল। গাড়ি থেকে সবিতা নামল। পরিষ্কার ইস্ত্রি করা উর্দি, আত্মবিশ্বাসী চেহারা, তীক্ষ্ণ দৃষ্টি। কোম্পানির কর্মচারীরা লাইনে দাঁড়িয়ে গেল। সবিতা ভেতরে এগিয়ে গেল এবং অফিসে পৌঁছাল। দরজা খুলল আর তার নজর সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির ওপর পড়ল। দুজনের চোখাচোখি হল। সেটা মাধব ছিল। এক মুহূর্তের জন্য সময় যেন থমকে গেল। 5 বছর আগের স্মৃতি দুজনের মাথায় একসাথে খেলে গেল। ছোট ঘর, জলপড়া ছাদ, রাতের পড়াশোনা আর সেই শেষ ফোন কল। কিন্তু পরের মুহূর্তেই দুজনেই নিজেদের সামলে নিল। সবিতা আনুষ্ঠানিক গলায় বলল, আমরা পরিদর্শনের জন্য এসেছি। মাধব একদম শান্ত মেজাজে জবাব দিল, স্বাগত ম্যাডাম, সব নথিপত্র তৈরি আছে। তার গলায় না ছিল অভিযোগ, না ছিল টিপ্পনী, শুধু সারল্য ছিল। তদন্ত শুরু হল। সবিতা প্রতিটি কাগজ মন দিয়ে দেখছিল, প্রশ্ন করছিল, নোট নিচ্ছিল। মাধব প্রতিটি প্রশ্নের পরিষ্কার এবং সঠিক জবাব দিচ্ছিল। তার কোম্পানির রেকর্ড একদম ঠিক ছিল, লাইসেন্স, ট্যাক্স, কর্মচারীদের ডাটা সব সুশৃঙ্খল। যতক্ষণ তদন্ত চলল, ঘরে শুধু কাজের কথা হতে থাকল। কেউ অতীতের উল্লেখ করল না। প্রায় 1 ঘন্টা পর সবিতা ফাইল বন্ধ করল আর বলল, সব ঠিক আছে। মাত্র 3টে শব্দ, কিন্তু ওই 3টে শব্দে এক অদ্ভুত নীরবতা লুকিয়েছিল। সে উঠে যেতে লাগল, তখনই মাধব বিনয়ের সাথে বলল, চা খেয়ে যান ম্যাডাম, আমাদের কোম্পানির স্পেশাল চা। সবিতা এক মুহূর্ত থামল। তার মনে পড়ল এই মানুষটি একসময় রাস্তার ধারে চা বিক্রি করত। সে ধীমে গলায় বলল, ঠিক আছে। চা এলো। কাপ থেকে ওঠা ভাপের সাথে যেন পুরনো স্মৃতিগুলোও বাতাসে মিশে গেল। কয়েক সেকেন্ড দুজনেই চুপচাপ বসে থাকল। অবশেষে সবিতাই জিজ্ঞেস করল, কেমন আছো? মাধব হালকা হাসল, ভালো আছি, ব্যাস এটুকুই। তার এই ছোট জবাবে না ছিল কোনো অভিযোগ, না ছিল কোনো প্রশ্ন। এই কথাটি সবিতার মনে বিঁধল। সে ধীরে থেকে বলল, তুমি অনেক এগিয়ে গেছ। মাধব সহজ স্বরে বলল, সময় শিখিয়ে দেয়। তার শব্দগুলো সাধারণ ছিল, কিন্তু মানেই গভীর। সবিতার কাছে বলার মতো অনেক কিছু ছিল, কিন্তু শব্দ খুঁজে পাচ্ছিল না। প্রথমবার সে অনুভব করল যে সামনে বসা মানুষটি সেই মানুষই, কিন্তু এখন আর আগের মতো নেই। তার মধ্যে এক অদ্ভুত আত্মবিশ্বাস ছিল, যা কোনো পদ থেকে নয়, সংগ্রাম থেকে আসে। কিছুক্ষণ পর সে উঠল আর বলল, আমাদের যাওয়া উচিত। মাধব মাথা নাড়ল, জি মাদাম। সে দরজা পর্যন্ত পৌঁছাল, তারপর হঠাৎ থেমে গেল। পেছনে না ফিরেই সে জিজ্ঞেস করল, তুমি দ্বিতীয় বিয়ে কেন করনি? মাধব শান্ত গলায় জবাব দিল, প্রয়োজন মনে হয়নি। সবিতার গলা শুকিয়ে গেল। সে ধীরে থেকে পেছন ফিরে দেখল। তার মুখে কোনো কৃত্রিমতা ছিল না, শুধু সত্য ছিল। মাধব আরও বলল, কিছু সম্পর্ক শেষ হয়েও শেষ হয় না, ব্যাস নিজের জায়গা বদলে নেয়। এটি শুনতেই সবিতার চোখ নিচু হয়ে গেল। সে প্রথমবার অনুভব করল যে সে বছর আগে কি হারিয়েছে। সে কিছু বলতে পারল না, শুধু ধীরে থেকে মাথা নাড়ল এবং বাইরে চলে গেল।
গাড়িতে বসেই সে আয়না দিয়ে পেছনে দেখল মাধব সেখানেই দাঁড়িয়েছিল, সোজা, শান্ত, ভারসাম্যপূর্ণ। সেই মানুষটি যাকে সে একসময় নিজের যোগ্য মনে করেনি, আজ তার চেয়ে অনেক বেশি উঁচুতে দাঁড়িয়েছিল। তার মনে একটিই কথা প্রতিধ্বনিত হচ্ছিল, আমি মানুষ নয়, তার অবস্থা দেখেছিলাম। গাড়ি ধীরে ধীরে এগিয়ে গেল, কিন্তু সবিতার মন সেখানেই রয়ে গেল। সে মাথা সিটের সাথে ঠেকিয়ে দিল। আজ প্রথমবার তার নিজের জয় অপূর্ণ মনে হচ্ছিল। সন্ধ্যায় যখন সবিতা অফিসে পৌঁছাল, সে একা কেবিনে বসেছিল। সামনে টেবিলে রাখা নেমপ্লেটটি চকচক করছিল, এস সবিতা, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা। সে ওটির দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকল, ধীরে থেকে বিড়বিড় করল, নাম বড় হয়ে গেল, কিন্তু জীবন ছোট রয়ে গেল। তার মাথায় পুরনো সেই আওয়াজ প্রতিধ্বনিত হল, তুমি শুধু পড়াশোনা করো, বাকি জিনিস আবার চলে আসবে। তার চোখ ভরে এলো, আর ভেতরে ভেতরে তার মনে একটি প্রশ্ন উঠল, যদি ওই দিন আমি সাথ না ছাড়তাম, তবে কি আজ আমি সত্যি বেশি খুশি থাকতাম? বন্ধুরা, আজ সবিতার কাছে সব কিছু ছিল, পদ, পয়সা, পরিচয়। শুধু সেই মানুষটি ছিল না যে একসময় তার জন্য সব কিছু ছেড়ে দাঁড়িয়েছিল, আর এটাই তার জীবনের সবচেয়ে বড় সাজা হয়ে গেল। কিন্তু ওদিকে মাধব নিজের দুনিয়ায় সন্তুষ্ট ছিল। সে কখনো পেছনে ফিরে তাকায়নি। তার মুখে শান্তি ছিল, কারণ সে হারিয়েও নিজেকে খুঁজে পেয়েছে। আর সবিতা, সে পেয়েও অনেক কিছু হারিয়েছে। এই গল্পের শিক্ষা এটাই যে মানুষের আসল দাম তার পদ বা পয়সা নয়, বরং তার মন, সাথ এবং ত্যাগ বলে দেয়। যে লোকগুলো খারাপ সময়ে পাশে দাঁড়িয়ে থাকে, তারাই আসল দৌলত। সাফল্য পেয়ে আপনজনদের ছেড়ে দেওয়া উচ্চতা নয়, বরং জীবনভর একাকিত্ব হয়ে দাঁড়ায়। কিন্তু এখন আপনি বলুন, যদি আপনি সবিতার জায়গায় হতেন, তবে কি আপনিও এই সিদ্ধান্ত নিতেন, নাকি সাথ দেওয়া মানুষের হাত কখনো ছাড়তেন না? আর যদি আপনি মাধবের জায়গায় হতেন, তবে কি ভেঙে চুরমার হয়ে যেতেন, নাকি নিজেকে প্রমাণ করে দুনিয়াকে জবাব দিতেন? কমেন্টে নিজের বিচার অবশ্যই লিখুন। আর যদি কাহিনী মনে ছুঁয়ে থাকে, তবে একে লাইক করুন, শেয়ার করুন। আর এমন সব সত্যি অনুভূতির কাহিনী শোনার জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ এখানে প্রতিটি গল্প শুধু গল্প নয়, কারোর জীবনের সত্যি। দেখা হবে পরের কাহিনীতে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন।